কুলের আচার দেখলেই আমার মতো মনে হয় সকলেরই স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা আচার কাকুর কথা মনে পড়ে যায়। সেই টেস্টি আচার, সেম আচারের টেস্ট পেতে এই রেসিপিটি ফলো করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হয় এই আচার, যেটা নাকি একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। আচার করার জন্য প্রথমেই আমি এইখানে 500 একদম লাল টসটসে পাকা কুল নিয়েছি। যদি কাঁচা কুল থাকে সেটাকে 3-4 দিন রোদে দিলেই ঠিক এরকম কালার চলে আসে। এবার কুলগুলোকে বেছে নেব, আর কুলের যে মুখের দিকে একটা সরু ডাঁটি থাকে সেটাকে সব কুল থেকে তুলে বাদ দিয়ে দেব। এইভাবেই একটা একটা কুল বেছে নেব আর দেখে নেব যে কোনো রকম কুলের গায়ে পোকা আছে কি না। অনেক সময় কুলের যে মুখের দিকটা বোটা ছাড়াবার সময় বেশ কিন্তু ভেতরে পোকা থাকে, সেটা অবশ্যই ভালো করে বেছে দেখে নেবেন। কুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে বেশি করে জল নিয়েছে। তারপর কুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতন। যত বেশি ভিজাতে পারবেন ততই ভালো, কারণ কুলের গায়ে অনেক সময় মাটি থাকে বা কুলের ভেতরে যদি পোকা থাকে জলে চুবানো থাকলে সেগুলো বেরিয়ে আসে। যদি কুল বেশি শুকনো হয় তাহলে অবশ্যই গরম জলে ফুটিয়ে নেবেন। এতে কি হবে, কুলটা নরম হয়ে যাবে আর ভেতরে যে মিষ্টির রসটা সেটা যাবে। কুলগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে আমি 4-5টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। যেহেতু আচার সেই কারণে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্যই আমি লঙ্কাটা বেশি ব্যবহার করেছি। কুলের পরিমাণ অনুযায়ী বা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। লঙ্কাটা একটু ভাজা হওয়ার পরে তেজপাতাটা দেবেন, কারণ লঙ্কা ভাজা হতে একটু বেশি সময় লাগে। শুকনো লঙ্কা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন। আমি যে কটা মশলা এখানে ব্যবহার করছি কেউ কিন্তু স্কিপ করবেন না। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ জোয়ান। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন যে সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটা চলে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে মিষ্টি গন্ধটা বেরোচ্ছে তখনই গ্যাসটা অফ করে দেবেন, মশলাটা যেন পুড়ে না যায়। এটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হোক, আর এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখছি। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে কুলগুলো আমি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই কুলগুলো এর মধ্যে দিয়ে দেব। কুলগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলে একটু ভেজে নেব। আচার তো আমরা সকলেই তৈরি করি, তবে দোকানের মতন টেস্টি আচার একদমই হয় না। কি ব্যবহার করলে আর কোন মশলার পর কোন মশলা দিলে পরে টেস্টটা আসে সেটাই শেয়ার করছি। প্রথমেই কুলের মধ্যে দেওয়া হলো বিট লবণ। এইখানে আমি যে সাদা লবণ সেটা ব্যবহার করিনি। লবণটা কুলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো কুলের সাথে নেড়েচেড়ে নিয়ে রান্না হতে দিতে হবে। 500 গ্রাম কুলের জন্য এইখানে নিয়েছি 400 গ্রাম আখের গুড়। আর গুড় দিয়ে আচারটা করলে কি হয়, ফ্রিজ ছাড়াই সারা বছর খুব সুন্দরভাবে আচার থেকে যায়।
এদিকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা জলের মধ্যে ভালো করে হাত দিয়ে চটকে গুলে নেব। কুল ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আখের গুড়টা রেখেছি সেই গুড়। গুড় ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব, আর এর মধ্যে সামান্য একটু জল দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর গুড় দেওয়ার সাথে সাথেই গুড় গলতে শুরু করবে আর বেশ শিরাতে পরিণত হবে। আলাদাভাবে কোনো রকম আচারের জন্য জলের প্রয়োজন নেই। গুড় যে শিরায় পরিণত হবে এতে কুল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। শিরা টকবক হয়ে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কুল সিদ্ধ হবার জন্য। আর যত ভালোভাবে কুলটা সিদ্ধ হবে তত ভেতরে রসটা যাবে, খেতে হবে অসাধারণ। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তেঁতুল জলে গুলে রেখেছি, এবার হাত দিয়ে বীজগুলোকে তুলে নিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। 10-15 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে তারপর কুলের আচারটাকে নেড়েচেড়ে দেব। কুলগুলো কত সুন্দর একদম ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলের কাঠটা রেখেছিলাম সেই সম্পূর্ণ কাঠটাকে। এইভাবে আচারের মধ্যে যদি তেঁতুলের কাঠ ব্যবহার করা হয় টেস্টটাই সম্পূর্ণ বদলে যায়। কাঠটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব সম্পূর্ণ হবার জন্য। একটা পারফেক্ট আচার তৈরি করতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। একটু বাদে বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে। এতে কি হবে, কুলের দুই পিঠই খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ভেতরেও রসটা যাবে। যত সময় নিয়ে আচারটা তৈরি করা হবে ততই টেস্টি হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুড়ের যে শিরাটা তৈরি হয়েছে সেটা অর্ধেকের বেশি কুলের মধ্যে টেনে গেছে। কুলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই সময় এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দেব। এই পর্যায়ে অর্ধেকটা মশলা ব্যবহার করলে যে আরও যে 50% হবে তাতে কুলের ভেতরে মশলাটা যাবে আর গন্ধটাও দারুণ হবে। আচার তৈরি হয়ে গেছে। এই যে ঝোলটা দেখা যাচ্ছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে। আর বেশ এরকম একটু হালকা ঝোল ঝোল থাকবে, তাতেই কিন্তু টেস্টটা বেশি হয়। খুন্তি দিয়ে কুলগুলোকে একটু ভেঙে চুরে দেব। তারপরেই দিয়ে দেব যে অর্ধেকটা মশলা রেখেছিলাম সেই মশলাটা। অর্ধেকটা মশলা তো কুলটা অর্ধেক হওয়ার পরে দিয়েছি। এবার একদম গ্যাস অফ করার পরে মশলাটা দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব।
টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি সবশেষে হাফ চা চামচ বিট লবণ। আগে তো লবণ ব্যবহার করেছি, আর সবশেষে যদি আরেকটু লবণ ব্যবহার করা হয় তাহলে গন্ধটাও থাকে, টেস্টও হয় দারুণ। হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝোলঝোল রয়েছে। ঠিক এরকমভাবেই নামাতে হবে। এটা এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়ায় একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। ডিমের ঝোল বা ডিমের কারি তো বহুবার বাড়িতে তৈরি করে খেয়েছেন, তবে একবার ডিমের কারি বানিয়ে এইভাবে খেয়ে দেখুন। এভাবে বানালে স্বাদ, গন্ধ এবং রং হবে একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি রেস্টুরেন্ট বা হোটেলের মতন টেস্ট আপনারা পাবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আগের থেকে ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার সিদ্ধ করব, সেই কারণে একটা বাটির মধ্যে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করলে কি হয়, অনেক সময় ডিম ছাড়াবার সময় খোসার সাথে ডিমের অংশ উঠে আসে, আর লবণ দিয়ে সিদ্ধ করলে খোসাটা খুব সুন্দরভাবে ডিম থেকে চলে আসে। এইভাবে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ডিম ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। যেহেতু লবণ দিয়েছি সেই কারণে একদম সুন্দরভাবে একটুও ডিমের কোনো অংশ উঠে আসবে না। এইভাবে সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সব ডিমগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটা ডিম হাতের ওপরে রেখে সমস্ত গাটা অল্প অল্প করে চিড়ে দেব। এইভাবে ডিমটা চিড়ে দিলে কি হবে, ভেতরে মশলাটা যাবে, খেতে খুব ভালো লাগবে, আর ভাজার সময় তেলের মধ্যে ডিমটা ফাটবে না। ডিমের ওপর দিয়ে দেব লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব। এতে কি হবে, দারুণ একটা কালার আসবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ডিম গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। যেহেতু ডিমটার গায়ে কেটে নেওয়া আছে আর লবণ হলুদ মাখানো রয়েছে, সেই কারণে ডিম একদম তেলের থেকে ফাটবে না। একটু সময় নিয়ে ডিমগুলোকে সমস্ত পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলোকে তেল ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর এক টুকরো জয়িত্রী। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে ভাজা হতে দিতে হবে। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন একদম পুরো কড়া ভাজা না হয়ে যায়, তাহলে রেসিপির কালারটা সম্পূর্ণ কালচে হয়ে যাবে। সেই কারণে অর্ধেকটার বেশি ভাজতে হবে। সামান্য যে কত সুন্দর একটা হালকা কালার এসছে, এরকম পর্যায়ে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুনের পেস্ট, ঝালের জন্য পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট।
ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে কষিয়ে নিতে হবে। একই সাথে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই পর্যায়ে একটু কম ব্যবহার করেছি, কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে রান্না হতে দিতে হবে। কোন মশলার পর কোন মশলা ব্যবহার করলে কালারটা সুন্দর আসে সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো গোটা রসুন। এইভাবে মশলার মধ্যে যদি গোটা কাঁচা রসুন ব্যবহার করে কষানো হয়, গন্ধটা যেমন আসে তেমন স্বাদ আসে। মশলার ওপরে এখনও ভালোভাবে তেল ছাড়েনি। এই যে এবার দেখা যাচ্ছে মশলার ওপরে হালকা তেল ছাড়ছে। এইভাবে মশলাটাকে কষাতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি কখনোই আগে ব্যবহার করি না। আগে মশলাটা কষিয়ে নিয়ে যখন সুন্দর কালার চলে আসে তারপরেই জিরে আর ধনের গুঁড়োটাকে ব্যবহার করি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে, ওপরে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। অবশ্যই কিন্তু কাসুরি মেথিটা ব্যবহার করবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুন্দরভাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু ডিমগুলো কাটা কাটা আছে সেই কারণে ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে যাবে। 1.5 থেকে 2 মিনিট মতন এইভাবে কষানো হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই, বেশ মাখা মাখা হবে। এই গ্রেভি দিয়েই ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছু খেয়ে নেওয়া যাবে। জলটা টকবক করে ফুটলে পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসেছে। সামান্য কিছু কিছু কারণের জন্য আমাদের বাড়ির রান্না আর রেস্টুরেন্টের রান্না একই মশলা দিলেও সম্পূর্ণ ভিন্ন হয়। তবে এই রেসিপিটা যদি ফলো করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেম টেস্ট আপনারা পাবেন। এবার দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে টেস্টটা টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এইখানে আমি পাতিলেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন। আর এইভাবে লেবুর রস ব্যবহার করলে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। তার আগে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।